বিশ্বায়ন দ্বারা শক্তিধর রাষ্ট্রগুলি করে চলেছে বিশ্ব শাসন। একদিকে বিশ্বায়ন, এই বিশ্বায়নের আরেকটা নাম হচ্ছে বিশ্ব শাসন। খেয়াল করে দেখুন যে আমরা আমাদের প্রাত্যহিক জীবন, কমোডিটি নির্ভর জীবন, আমাদের যাবতীয় যাপনের যতগুলি সূত্র বা মাত্রা আছে প্রত্যেকটাই এই বিশ্বায়নের দ্বারা প্রভাবিত হচ্ছে, প্রত্যক্ষে কিংবা পরোক্ষে। সাহিত্যে এর প্রভাব এসে পৌঁছচ্ছে কোনো না কোনো সূত্র ধরে, তার কাহিনীর সূত্র ধরে, তার নায়ক নায়িকার সূত্র ধরে, তাদের কথাবার্তার সূত্র ধরে, এই ব্যাপারগুলি আমরা লক্ষ্য করতে পারি। আজকের এমন কোনো উপন্যাস কিংবা এমন কোনো ছোট গল্প প্রায়শই পাওয়া যায় না যেখানে আজকের দিনে প্রযুক্তিগত বিভিন্ন যে উদ্ভাবন সেগুলির প্রসঙ্গ না এসেছে অবশ্যই। একজন আরেকজনকে ফোন করছে কিংবা একটা ইমেল পাঠাচ্ছে, এই ব্যাপারগুলো চলে আসছে। আমরা কিন্তু আজ থেকে 50 বছর আগেকার গল্প উপন্যাস এগুলো পাবো না, কারণ তখন তো এগুলো বাস্তবে ছিল না। তাহলে এক একটা বহির্বিশ্বে পরিবর্তন, এবং সেই পরিবর্তনকে ধারণ করে নিচ্ছে আমাদের সাহিত্য, এটা মানতেই হবে। আমাদের গল্পেও আসছে, আমাদের কবিতাতেও আসছে। এগুলি বাহ্যিকভাবে এই সমকালকে ধারণ করা, সমকালের সঙ্গে সংযোগ রেখে সাহিত্যের নির্মাণকে হাজির করা পাঠকের সামনে। তৃতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে জীবনযাপনে একটা গতি এসেছে, কিন্তু এই গতি ডেকে আনছে এক ধরনের ক্ষতি। গতির সঙ্গে এই ক্ষতিকে আমি মেলাতে চাইছি। এই গতি সমস্ত দিক থেকে স্পিডি একটা লাইফ এগিয়ে চলেছে, আমরা তার সঙ্গে সেই বোধের সঙ্গে সাহিত্যকে উন্নীত করছি। আমরা বোধহয় এটা প্রত্যেকেই যারা সাহিত্য ভালোবাসি, সাহিত্য পড়ি এবং সাহিত্য নিয়ে বিদ্যায়তনিক চর্চা করেছি, প্রথমে এই কথাটা আপনারা সবাই পড়ে এসেছেন যে সাহিত্য হচ্ছে জীবনের দর্পণ, সমাজের দর্পণ। সমাজে যা কিছু ঘটছে সাহিত্য তাকেই প্রতিফলিত করছে, সাহিত্য একটা রিফ্লেক্টেড। সুতরাং সমকালে যা পাওয়া যাচ্ছে, যদি সেখানে হিংসা বিদ্বেষ এগুলি বেড়ে যায়, যদি ঈর্ষা কাতরতা জিঘাংসা কিংবা অন্যকে অপমান করা অসম্মান করা এই ব্যাপারগুলো যদি ক্রমাগত বাড়তে থাকে, সাহিত্যের মধ্যে তার অনিবার্য প্রতিফলন ঘটবেই, ঘটছেও, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। চতুর্থত, ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, ধর্মকে করা হচ্ছে এই মুহূর্তে রাজনীতির বর্ম। এটাও লক্ষণীয় বিষয়। আমাদের একাধিক সাহিত্যের ভিতরে এই ধর্মের সূত্র ধরে সম্প্রদায়গত বিদ্বেষ এই ব্যাপারটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে কোনো বিশেষ রকমের সাহিত্যে। সব সাহিত্যের কথা বলছি না, কিন্তু কোনো কোনো জায়গাতে এটা আমরা পাচ্ছি। আর সবশেষে এই বিষয়টি বলবো যে আজকের শৈশব বিপন্ন, শিশু সাহিত্য চেষ্টা করছে সেই বিপন্ন শৈশবকে অন্যভাবে পরিচর্যা করতে। জানি না তাদের এই চেষ্টা শেষ পর্যন্ত কতদূর ফলবতী হবে, কিন্তু তাদের সেই চেষ্টাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। একটু আগেই কথা হয়েছে যে সাহিত্যের যুগবিভাগ, সেই যুগবিভাগের প্রত্যেকটি ক্ষেত্রে সমকাল অবশ্যই ছিল। মধ্যযুগ ভেবে দেখুন, ধর্ম ছাড়া মধ্যযুগ কল্পিত হতে পারে না। আজকে ঠিক যেভাবে আমরা রাজনৈতিক একটা বাতাবরণে সবসময় অবস্থান করি, ঠিক সেই সময় ছিল মধ্যযুগে ধর্মীয় বাতাবরণ। প্রত্যেকটা সাহিত্য কোনো না কোনো ধর্মের দ্বারা গ্রস্ত হয়েছে। ধর্মকে হয় সে প্রিচ করেছে অথবা তার বিরোধিতা করেছে। শ্রীকৃষ্ণ কীর্তনে কৃষ্ণ চরিত্র এমন কেন হলো, এটা কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন এই বলে যে চণ্ডীদাস যিনি বাঁশুলি সেবক, তিনি যেহেতু চণ্ডীর দাস, তাই শাক্তের সঙ্গে বৈষ্ণবদের সম্পর্ক সাপে নেউলে। সুতরাং তিনি এই কাব্য রচনা করে কৃষ্ণের লাম্পট্য প্রবৃত্তিকেই প্রবল করে তুললেন। সম্ভবত তিনি তার বৈষ্ণব বন্ধুদের দেখাতে চাইলেন যে তোমার উপাস্য দেবতা দেখো কতখানি হৃদয়ঙ্গময়। এই ভাবনাটা ওইখান থেকে উঠে আসে। এও এক ধরনের সেক্টেরিয়ান জেলাসি, এবং সেই জেলাস ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে সাহিত্যের প্রতিফলকের মধ্যে।
ঠিক সমানভাবে পরবর্তী সময়ে যে সমস্ত সাহিত্য লেখা হয়েছে, সে মঙ্গলকাব্য হোক, অনুবাদ সাহিত্য হোক, নাথ সাহিত্য কিংবা শাক্তগীতি, প্রত্যেকটি ওই সময় কালে যেমনভাবে ধর্মভাবনা এগিয়েছে, বিভিন্ন তার মোড় ঘুরেছে, সেই অনুযায়ী সাহিত্য লেখা হয়েছে। 19 শতক যখন এলো তখন আমাদের দেশে নবজাগরণ ঘটল, রেনেসাঁ। এবং সেই রেনেসাঁর প্রভাব আমরা সাহিত্যের কাহিনীতে, চরিত্রে, আখ্যান বুননে, একাধিক আঙ্গিকের মধ্যে সেটা আমরা লক্ষ্য করেছি। নিশ্চয়ই আপনারা বলবেন যে মধ্যযুগে তো কোনো উপন্যাস ছিল না, এই সময় উপন্যাসটা তৈরি হচ্ছে 19 শতকে। কারণ কি? তার কারণ পাশ্চাত্য সাহিত্যের মধ্যে এই নভেল নামক জনর এটা তৈরি হয়ে গেছে, সেটার দ্বারা প্রভাবিত হচ্ছেন এখানকার লেখকেরা, সেই প্রভাব এসে পৌঁছচ্ছে সাহিত্যে। এটাকে এক অর্থে আঙ্গিকগত সমকালীনতা অবশ্যই বলা যায়। আসলে একটা সাহিত্য কতখানি প্রাসঙ্গিক, সময়ের সঙ্গে ঠিকভাবে কি বলবো সম্পর্ক রেখে এগোচ্ছে, সেইটাই তাকে করে তুলতে পারে সমকালীন। প্রাসঙ্গিকতা এবং সমকালীনতা এই দুই সম্ভবত এক। যে প্রশ্নটা আমাকে করেছেন ভগীরথ বাবু, যে মহান সাহিত্য কতখানি সমকালীন, আগেই বলেছি মহান সাহিত্যের যে মহানতা সেটা সব ক্ষেত্রে সমকালের উপর নির্ভর করে না। এমন অনেক মহান সাহিত্য দেখা গেছে যেখানে সমকাল উঠে আসেনি, কিন্তু সে শাশ্বত তথা মহান হয়ে উঠতে তার কোথাও কোনো বাধা তৈরি হয়নি। আপাতত এই পর্যন্ত বলে থামছি, এরপর আলোচনা যেভাবে এগোবে সেভাবেই আবার কথা বলবো। আমরা শুনলাম, বললেন ডক্টর নস্কর বললেন একটি কথা, বোধহয় আপনারা সকলেই ওনার সঙ্গে একমত হবেন, সেটা হচ্ছে যে মহৎ সাহিত্য আর সমকালীনতা। আমাদের প্রশ্ন ছিল এরকম যে সমস্ত মহৎ সাহিত্যকে কি সমকালীনতার কষ্টিপাথরে বিচার করা সঙ্গত? ডক্টর নস্কর বললেন যে এই সমকালীনতা বিষয়টা কিন্তু খুব আপেক্ষিক। আজকের দিনে আমরা যেটাকে সমকালীন বলে দেখছি না, মনে হচ্ছে অনেক পৌরাণিক সময়ে লেখা, কিন্তু সেটা কালজয়ী হয়েছে। অর্থাৎ সমকালীনতা দিয়ে সবসময় কিন্তু মহৎ সাহিত্যকে বিচার করা যায় না। আপনারা নিশ্চয়ই ব্যাপারটার সঙ্গে একমত হবেন, এবং যদি একমত না হন অবশ্যই আমাদের অনুষ্ঠানের এই আলোচনা পর্বের শেষ অংশে যেটা আছে সেটা নিয়ে আপনারা কথা বলবেন, এবং আমাদের দুই আলোচক যারা আছেন তারা আপনাদের এই ব্যাপারটায় আলোকপাত করতে পারবেন আরও বেশি করে। এখন আমরা আবার চলে যাব আমাদের জয়দীপ চক্রবর্তীর কাছে। আসলে আমার জন্যই, আমি কিছুটা ইচ্ছে করেই বলতে পারেন যে দুজন আলোচককে আমাদের আলোচনা যে বিষয়টা তার থেকে একটু বিপথে চালিত করেছিলাম, আর এটা ইচ্ছে করেই। আমাদের প্রশ্ন ছিল এরকম যে সমকালীনতা বলতে আমরা কি বুঝবো। আমি আলোচনাটাকে এই দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম দুই আলোচকের কাছে, কিন্তু আসলে আমাদের আলোচনাটা ছিল এরকম। আমরা মূল আলোচনায় ফিরি, যেটা আমাদের রাজগড়া সাহিত্য সংস্কৃতি চক্র চেয়েছেন, যে আমাদের অধুনা বঙ্গ সাহিত্য কি সত্যি সমকালকে ছুঁতে পারছে নাকি সমকাল থেকে পিছিয়ে পড়ছে? আমাদের এখনকার সাহিত্য সৃষ্টিতে কি সমকাল সত্যি বেশি করে ধরা পড়ছে নাকি পড়ছে না? এই সম্পর্কে প্রথমে বলছেন জয়দীপ চক্রবর্তী। ভগীরথদা যে প্রশ্নটি উত্থাপন করলেন, প্রশ্নটি খুব চিত্তাকর্ষক এবং প্রশ্নটি খুব বহুমুখী। কেননা এই যে সমকালীনতা, যে প্রসঙ্গ সনদদাও তুলেছিলেন, যে সমকালীনতা শব্দটি নিজেই খুব আপেক্ষিক একটি শব্দ। কারণ আজকের সমকাল আগামী দিনের সমকাল থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার খুব অতীত দিনের কোনো একটি নির্দিষ্ট সময় ক্ষণের সমকালের সঙ্গে আজকের সময়কালের সমকালের মিলও থাকতে পারে। এক্ষেত্রে আমি প্রথমে একটি কথা বলে নিতে চাই, যে সমকালীনতার ছাপ সাহিত্যে যখন পড়ে, সেটা একটা খবরের কাগজের যে রিপোর্ট, তার সঙ্গে তো সাহিত্যের একটা মৌল পার্থক্য থাকতে হবে। কেননা খবরের কাগজেও তো প্রতিদিন সকালবেলা উঠে আমরা সমকালকে পড়ি, দেখি, সেখানে সদ্য ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ আমরা দেখতে পাই। তাহলে কি প্রত্যেক দিনের প্রাত্যহিক সংবাদপত্রগুলোই সমকালীন সাহিত্যের দলিল?
তা নয়। আসলে রবীন্দ্রনাথ একটি ভারী সুন্দর কথা বলেছিলেন যে ঘটে যা তা সব সত্য নয়, সেই সত্য যা রচিবে তুমি। অর্থাৎ সমকালের উপাদানের সঙ্গে সবসময় স্রষ্টার নিজস্ব অনুভূতি, তিনি যেভাবে দেখছেন। মনে রাখতে হবে একজন স্রষ্টার দেখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে আমাদের মতন সাধারণ মানুষের দেখার প্রক্রিয়ার অনেক সময় পার্থক্য হয়ে যেতে পারে, এবং সেই দেখার পার্থক্যজনিত ফলাফলটাই কিন্তু একটা সাহিত্য, যে সাহিত্য রসপূর্ণ হয়ে উঠছে, এবং সেখানেই একটা সংবাদপত্রের যে রিপোর্টিং তার সঙ্গে একটা সাহিত্যের পার্থক্য তৈরি হয়ে যায়। এইবারে দেখুন যে প্রসঙ্গ সনদদা তুলেছিলেন সেটাও এক্ষেত্রে আলোচ্য বিষয় হওয়া উচিত। এই কথা প্রসঙ্গে যে জনপ্রিয়তা এবং মহৎ সাহিত্য, জনপ্রিয় সাহিত্য এবং মহৎ সাহিত্য কি এক তো নয়ই, সেটা সনদদা খুব স্পষ্ট করে বলেছেন। যে আপনারা জানেন যে মাত্র 2-3 দশক আগের অত্যন্ত জনপ্রিয় সাহিত্য এখন লোকে পড়েই না, পাঠক বিস্মৃত হয়েছেন এমন অনেক অত্যন্ত জনপ্রিয় লেখক আছেন। আমি নাম করে বলতে পারি ফাল্গুনী মুখোপাধ্যায়। ফাল্গুনী মুখোপাধ্যায়ের বই আমাদের একদম ছোট্টবেলায় লাইব্রেরিতে পাওয়াই যেত না, সবসময় ইস্যু হয়ে থাকতো আর কি, লোকের বাড়িতে থাকতো, লাইব্রেরিতে থাকতো না। এখন ফাল্গুনী মুখোপাধ্যায়ের নাম আমাদের প্রজন্মেও অনেকে শোনেনি, আমাদের পরের প্রজন্মের পাঠক তো শোনেইনি একেবারে। অর্থাৎ আজকে যে লেখক অত্যন্ত জনপ্রিয় তিনি আগামী দিনে জনপ্রিয় নাও থাকতে পারেন। অর্থাৎ আমি যদি এই সময়কার মানুষের চাহিদার কথা ভেবে শুধুমাত্র আমার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকেই আমার গল্পে, কবিতায় বা উপন্যাসে শুধুমাত্র ফুটিয়ে তুলি, তাহলে একটা নির্দিষ্ট সময়ের পরে সেই কাহিনী বা সেই কবিতা, সেই প্রবন্ধ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলতে বাধ্য। এবং সাহিত্যের ক্ষণকালীনতার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে যে লেখকের ওই যে অন্তর্দৃষ্টি দিয়ে জারিত যে সৃষ্টি, ওই যে যা ঘটনা তার বাইরের যে রচনা, যেটা তার সৃষ্টি, যেখানে তিনি বলতে পারেন যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, যে আমি বলছি তাই এটা কাব্য, এই যে স্রষ্টার অহং, সেই জায়গাটা যদি না মেশে, যেটা রবীন্দ্রনাথ বলছেন যে আপন মনের মাধুরী মিশায়ে করেছি তাহারে রচনা, এই আপন মনের মাধুরী যদি না মেশে আমার সমকালীন ঘটনার সঙ্গে, তাহলে সেই সাহিত্য ক্ষণকালীন হতে বাধ্য। একটু আগে পুরনো সাহিত্যের কথা সনদদা বলছিলেন, তিনি চণ্ডীদাসের পদের একটি ব্যাখ্যা দিয়েছেন, আমার খুব ভালো লাগছিল। কেননা সাহিত্যের মধ্যে একটা বহমানতা আছে, তো সাহিত্যের শেষ কথা বলে কিছু হয় না। সেই জন্য আজও 200 বছর আগের একটি লেখা নিয়ে নতুন থিসিস জমা পড়ে, যে মানুষ নতুন নতুন ভাবে সাহিত্যকে অন্বেষণ করে। তো সনদদা যে ব্যাখ্যা দিলেন আমি চমৎকৃত হলাম, আমি এভাবে কখনো ভাবিনি। এবং শুনতে শুনতেই আমার মনে একটি প্রশ্নও এলো, যে সনদদা যেমন বললেন যে চণ্ডীদাস যেহেতু চণ্ডী উপাসক ছিলেন, তার মনে স্বাভাবিক কৃষ্ণ বৈরিতা ছিল, তার জন্যই তার কৃষ্ণ ক্রমশ লম্পট হয়ে উঠছেন, সেক্ষেত্রে একটি প্রতিপ্রশ্ন তৈরি হয়। আমি একটু আগে যে পদটি বলেছিলাম, কণ্টক গাড়ি কমলসম পদতল, গোবিন্দ দাসের লেখা, তো তিনি তো গোবিন্দ দাস, তিনি তো চণ্ডীদাস নন, তাহলে তিনি কিন্তু কৃষ্ণ উপাসক, তিনি গোবিন্দের উপাসক, তাহলে তার কৃষ্ণও কিন্তু রাধার সঙ্গে পরকীয়ায় জড়িত হচ্ছেন। অর্থাৎ সাহিত্য সবসময় কিন্তু খুব সরল রৈখিক বিশ্লেষণের মধ্যে বাঁধা ধরার নয়, এখানেই সাহিত্য বেঁচে থাকে। অর্থাৎ যতদিন পর্যন্ত একটা সাহিত্যে ওই রহস্যটা থাকে, যখন একটা সাহিত্যকে নিয়ে যতদিন আমার মনে প্রশ্ন তৈরি হয়, যে মনে হয় ওই যে একটু আগে আমি একটি শব্দবন্ধ বলেছিলাম যে পদচিহ্নময় অন্ধকার, অর্থাৎ সেই অন্ধকারে পদচিহ্ন আছে তবু তা অন্ধকার, যেমন চর্যাপদ, সন্ধ্যা ভাষা, খানিকটা বুঝেছি আবার অনেকটা বুঝিনি। তাহলে যতদিন কোনো সাহিত্যের এই রহস্য টিকে থাকে ততদিন পর্যন্ত সেই সাহিত্যও টিকে থাকে। যেমন ধরা যাক যে রামায়ণ, মহাভারত, আমি এগুলোকে কখনোই ধর্মগ্রন্থ বলি না, আমি মনে করি কয়েক হাজার বছর আগে লেখা অত্যন্ত উৎকৃষ্ট কাব্যগ্রন্থ এগুলো। তাহলে সেগুলো দেখুন আজকের 1000 বছরের বেশি, কয়েক সহস্র বছর পেরিয়ে এসেও আজও প্রাসঙ্গিক, অর্থাৎ সে কিন্তু তার সমকালীনতা থেকে সরে যায়নি।
বিশেষ করে মহাভারতের যে জ্ঞাতি শত্রুতার কাহিনী, সেই জ্ঞাতি শত্রুতার কাহিনী আজও এই 2021 সালেও সমান প্রাসঙ্গিক। এবং দেখুন যে এই যে প্রাসঙ্গিকতা, সেই সম্পর্কে তখনকার কবিদের কি মারাত্মক কনফিডেন্স ছিল যে বাল্মীকি, আমি একটু এই প্রসঙ্গে বলি কেননা এটাই কিন্তু মূলত সমকালীনতার কথা সাহিত্যের। রবীন্দ্রনাথ তার সাহিত্যের স্থায়িত্ব সম্পর্কে 100 বছর সম্পর্কে নিশ্চিত ছিলেন। তিনি বলেছিলেন যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পর। 1300 বঙ্গাব্দে বসে তিনি এই কবিতা লিখছেন। অর্থাৎ তিনি বিশ্বাস করছেন, তিনি স্বপ্ন দেখছেন যে 100 বছর পরেও আমার এই সাহিত্য, আমার এই সৃষ্টি টিকে থাকবে, আমি প্রাসঙ্গিক থাকব। শেক্সপিয়ার আরও খানিকটা এগিয়ে গিয়েছিলেন। তিনি তার 18 নম্বর সনেটে এক জায়গায় বলছেন যে যতদিন পর্যন্ত মানুষ দেখতে পাবে, মানুষ শুনতে পাবে, এই সাহিত্য পড়বে, ততদিন আমার এই যে বন্ধু তার চির যৌবন অক্ষুণ্ণ থাকবে, আমার এই সাহিত্য বেঁচে থাকবে। কিন্তু কয়েক হাজার বছর আগে এই প্রত্যেককে ছাপিয়ে গিয়েছিলেন আরেকজন ভারতীয় কবি। তিনি বলছেন যে ইয়াবৎ স্থাস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণ কথা লোকে সুপ্রচরিষ্যতি। যে যতদিন রবে গিরি মহিতলে তটিনী ধাবনরতা, ততদিন লোকে প্রচারিত হবে এই রামায়ণ কথা। অনুবাদটি আমি বললাম শশীভূষণ দাশগুপ্তের অনুবাদ, এটা তার কাছে আমি ঋণ স্বীকার করলাম যে এই সুন্দর অনুবাদটি শশীভূষণ দাশগুপ্ত করেছিলেন তার ছেলেদের রামায়ণ বইটিতে, শিশু সাহিত্য সংসদের বই। তো তাহলে দেখুন যে কয়েক হাজার বছর আগে বাল্মীকি যে সাহিত্য সৃষ্টি করছেন তার কি আত্মবিশ্বাস, যে তিনি বলছেন যতদিন এই পৃথিবীতে নদী প্রবাহিত হবে, যতদিন এই গিরিসমূহ টিকে থাকবে, ততদিন আমার এই সাহিত্যও টিকে থাকবে। অর্থাৎ তিনি ধরে নিচ্ছেন যে এই প্রাসঙ্গিকতা, নারীর প্রতি যে লোলুপতা মানুষের, যে তাকে নিয়ে গিয়ে ভোগ করার যে বাসনা, এই পরকীয়া, এইগুলো থাকবে। যদিও এই কাহিনীগুলো প্রত্যেকটাই প্রক্ষিপ্ত কাহিনী, একজন বাল্মীকি রামায়ণ লেখেননি, পরবর্তীকালে অনেক সংযোজিত হয়েছে, মহাভারতের ক্ষেত্রেও তাই, এই দুটি প্রক্ষিপ্ত মহাকাব্য। তো সেক্ষেত্রে দেখুন এই যে সমকালীনতার কথা আমরা বারবার এখানে বলছি, তাহলে সাহিত্যের সমকালীনতা আমরা কাকে বলছি? যে আজকে যে ঘটনা আমি ঘুম থেকে উঠেই দেখলাম, কালকে যদি সেইটা সাহিত্যে পড়ি, যেমন আমি কতকগুলো উদাহরণ দিচ্ছি। কদিন আগে আমি এবছরের শারদীয় দেশ পত্রিকায় শ্যামলকান্তি দাস যে কবিতাটি লিখেছেন, শ্যামলদা আমার অত্যন্ত প্রিয় কবি, সেই কবিতার একেবারে শেষের 2-3টে পংক্তিতে একেবারে এই সময়কার লকডাউনের প্রসঙ্গ এসেছে। ওই দেশ পত্রিকাতে আরেকটি কবিতাও আমি পড়লাম, আমি নামটা মনে করতে পারছি না কবির এক্ষুনি, সেখানেও এসেছে। গত 1.5 বছর ধরে আনন্দবাজার পত্রিকা রবিবাসরীয়র গল্পগুলি যদি আপনারা দেখেন বা অন্যান্য পত্রিকায়, এই লকডাউন, করোনা, তার মৃত্যু, তাই নিয়ে জটিলতা, পরিযায়ী শ্রমিক ইত্যাদি নিয়ে গত 2 বছর ধরে প্রচুর, এই যে চাপান উত্তর, এই নিয়ে প্রচুর প্রচুর গল্প, উপন্যাস সবই লেখা হয়েছে। গত বছরের স্বপ্নদময়দার একটা ভারী সুন্দর উপন্যাস ছিল এই নিয়ে। রবিবাসরী আনন্দবাজারে প্রায়ই এই নিয়ে লেখা হচ্ছে। একটু আগে সনদদা যেটা বলছিলেন যে এখনকার বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রের যে সমস্যা, এই যে র্যাট রেস, ইঁদুর দৌড়, গত বোধহয় 4-5 মাসের মধ্যে 2টি অসাধারণ গল্প পড়লাম, একটি রাজশ্রী বসু অধিকারী আর একটি অম্লান কুসুম চক্রবর্তী, একেবারে তরুণ সাহিত্যিক, স্বপ্নময়দার ছেলে। তো দুজনেরই লেখা এই নিয়ে, দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মী গল্প, কিন্তু তার মূল বিষয়টা এক, যে আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট ভালো করতে হবে, এই নিয়ে যে র্যাট রেস, তাই নিয়ে তাদের শৈশব, বিপন্ন শৈশব, শুধুমাত্র কেরিয়ার কেন্দ্রিক যে বিপন্ন শৈশব, তাই নিয়ে গল্প। কিন্তু এই যে গল্পটা এই মুহূর্তের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক, কিন্তু আমরা জানি না যে আজ থেকে 100 বছর পরে এই গল্পগুলো লোকে আর পড়বে কিনা। অর্থাৎ তখন যদি এই পরিপার্শ্ব বদলে যায়, এই গল্পগুলো মানুষকে আর কমিউনিকেট করবে না। দ্বিতীয়ত আরেকটি কথা, যে আমি সাহিত্যিককে সমকালীন বলবো কিভাবে? কেননা যিনি প্রকৃত সাহিত্যিক হন, তিনি সবসময় তার সমকালের থেকে এগিয়ে থাকেন। সবসময় এটা দেখা গেছে যে যারা মহৎ সাহিত্যিক, তারা তার সমকালের থেকে এগিয়ে আছেন। সমকাল যদি একজন সাহিত্যিককে সম্পূর্ণ বুঝতে পেরেছে এই দাবি করে, তাহলে ওই সাহিত্যিকের সাহিত্যের মৃত্যু অনিবার্য।
যতক্ষণ পর্যন্ত ওই সাহিত্যের ওই রহস্যটুকু টিকে রইল, যে বারবার আমি তার সামনে হাঁটু মুড়ে বসছি, আমি খোঁজার চেষ্টা করছি যে তিনি কি বলেছেন, ততদিন পর্যন্ত ওই সাহিত্যিক এবং ওই সাহিত্য কিন্তু টিকে রইল। যেমন জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় খুব বেশি কলকে পাননি, কিন্তু আজকেও বাংলা কাব্য সাহিত্যের আলোচনায় জীবনানন্দ তুমুল প্রাসঙ্গিক। তাকে বাদ দিয়ে বাংলা কাব্য সাহিত্যের আলোচনা আমরা শেষ করতে পারি না। সুতরাং আমরা সাহিত্যের সমকালীনতা বলতে যেন আজকে যে মুহূর্তটিতে দাঁড়িয়ে আছি সেই মুহূর্তটিকে ভেবে ভুল না করে বসি। অর্থাৎ এই যে সাহিত্যের ক্ষেত্রের যে কাল, তার সঙ্গে ইতিহাসের কালের একটা মৌল পার্থক্য আছে, যেটা ভগীরথদা একেবারে শুরুতে বলছিল যে সাহিত্যের কাল বিচার। কেননা আজকে 2021 সালে দাঁড়িয়েও একজন মধ্যযুগীয় কবিতা লিখতে পারেন, আজকে 2021 সালে বসে একজন আধুনিক কবিতা লিখতে পারেন, আবার 2021 সালে দাঁড়িয়ে একজন উত্তরাধুনিক কবিতা লিখতে পারেন। ব্যাপারটা কীরকম? তার কারণ হচ্ছে যে প্রত্যেকটি সময়খণ্ডের সাহিত্যের কিছু নির্দিষ্ট সাহিত্য বৈশিষ্ট্য থাকে। আমরা সাহিত্যের যে কাল বিভাজন সেটা করি মূলত ওই সময়ের যারা বেশি সংখ্যক প্রমিনেন্ট কবি সাহিত্যিক তাদের লেখার মধ্যে কি বিশেষত্বগুলো ফুটে উঠল, সেই বিশেষত্বগুলো দিয়েই আমরা বিচার করি সেটা মধ্যযুগীয়, সেটা রোম্যান্টিক, সেটা আধুনিক, সেটা উত্তরাধুনিক কি। অর্থাৎ উত্তরাধুনিকতা এটা একটা নির্দিষ্ট সময়সীমা নয়। উত্তরাধুনিকতা কতগুলো সাহিত্য গুণ, কতগুলো সাহিত্য বৈশিষ্ট্য। আধুনিকতা মানে একটা নির্দিষ্ট কালখণ্ড নয়। আধুনিকতা মানে আসলে সাহিত্যের কিছু নির্দিষ্ট গুণ। রোম্যান্টিকতা মানে বা রোম্যান্টিক যুগ বলতে আমরা যুগকে বোঝাই বটে, কিন্তু রোম্যান্টিকতা ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমায়িত নয়। কেননা সাহিত্য সবসময় আমাদের একটা অশেষ যাত্রার কথা বলে। সেই যাত্রা হচ্ছে যে অশেষের দিকে, অনন্তের দিকে যাত্রা, অসীমের দিকে যাত্রা। সাহিত্যকে কোনো সময়ই তার সমকালীনতা দিয়ে, তার জনপ্রিয়তা দিয়ে, তার নির্দিষ্ট সময় দিয়ে কোনো দিন বেঁধে ফেলা যায় না, তাকে সীমায়িত করা যায় না। এবং এইখানেই সাহিত্যের জিত। অঙ্কের সঙ্গে সাহিত্যের এইখানে পার্থক্য। অঙ্ক সবসময় আমাকে শেখাবে যে 1 + 1 = 2। আমি কখনো তার বাইরে বেরোতে পারবো না অঙ্কে, কিন্তু সাহিত্য বলবে 1 + 1 = 1ও হয়। যদি আমি বলি কি করে হয়, সে বলবে যে আমি এক তাল মাটি তুললাম নদীর পাড় থেকে 1, আর এক হাত দিয়ে আর এক তাল মাটি তুললাম 1, দুটোকে জুড়ে দিলাম, ইট উইল বি 1। সাহিত্য বলবে যে একটি ছেলে তার একটি মন, আরেকটি মেয়ে তার আরেকটি মন, দুজন দুজনকে ভালোবাসলো, দুটো মন এক হয়ে গেল, এক মন হয়ে গেল তার, দুজনের মন দিয়ে দুটো মন হলো না। সাহিত্য এইভাবেই তার নিজের সময়কে চিরকাল অতিক্রম করে এসেছে এবং মানুষের মনের যে সূক্ষ্মতর অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলোকে যতদিন যে সাহিত্য ছুঁতে পারবে সেই সাহিত্য ততদিন সমকালীন। অর্থাৎ মহাভারত আজও তার সমকালীনতায় ভাস্বর হয়ে আছে। আপাতত এইটুকু। আমরা বেশ ভালোই জমে গেলাম, বেশ ভালো লাগছে দুজন আলোচক যেভাবে আলোচনা করছেন। ব্যাপারগুলো সবটাই আমাদের জানা, অথচ জানতাম না। এরকম জায়গাগুলো থেকে ওনারা কিছু গুপ্ত দরজা খুলে দিচ্ছেন আমাদের জন্য, যার জন্য আমরা আরও ভেতরে প্রবেশ করতে পারছি। একটু আগে জয়দীপ রোমান্টিসিজম নিয়ে বলছিলেন। আসলে ঠিকই তো, কোন জিনিসটা কোন সময়ের জন্য সমকালীন, আজকে যেটাকে সমকালীন ভাবছি সেটা আরও 50 বছরের পরেও সমকালীন, সেই জিনিসটা বেঁচে থাকে। সমকালীনতা ঠিক এরকমই একটা বিষয়। আমি 3জন কবির কথা তুলে আনব। একজন অনেক পৌরাণিক, অনেক আধুনিক কবি, কিন্তু এখনকার দিনের প্রেক্ষাপটে যদি ভাবি তাহলে উনি অনেক পুরনো দিনের। তিনি লিখছেন, কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি। বললেন বুদ্ধদেব বসু চিল্কায় সকাল কবিতায়। এখনো কি এই লাইনটা শুনলে আমাদের খুব মনে হবে খুব পুরনো দিনের কারু লেখা? কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলায়, কেমন করে বলি।
এটা বলার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা অন্য রকমের তৃপ্তি চলে আসে। আবার আমরা যদি আরও একটুখানি আমাদের দিকে এগিয়ে আসি, কবি বলছেন, তোমার সঙ্গে ভ্রমণ আমার তোমার সঙ্গে হাঁটা, যেখানে সে আমলকি বন সে করে সান্নাটা। আমরা কি আজ শীতের পরে অনেকটা ঘুর পথে চলতে চলতে পৌঁছে যাব সীমান্ত তিব্বতে? যাব বলেই হাত ধরেছি, পোড়া হাতে ঘ্রাণ লুকিয়ে আমি একলা মাঠে সেরে এসেছি স্নান। তুমি আমার সবটুকু গান মিয়াগি মল্লার, একটু চুমু ঝড়ের আগে সমস্ত ছারখার। লিখছেন অত্যন্ত চক্রবর্তী, অনেক আগের বছর, অনেক বছর আগে লেখা কবিতা। আজকের দিনের যে মানুষটি যৌবনে পা দিয়েছে কৈশোর থেকে, এরকম একটি কবিতা শোনার সঙ্গে সঙ্গে তার গায়ে কাঁটা দিয়ে উঠবে, অন্য কিছুর জন্য নয়। তার মনে হবে আমি যদি এরকম করে একটি লাইন লিখতে পারতাম। আরও পরবর্তী সময়ে প্রমোদ বসু তিনি লিখছেন, যদি হাত রাখো অন্য মনস্কতায়, তবে দেখা হবে একদিন স্মৃতি ও সত্তায়। যেতে যেতে বৃষ্টি হবে ফুলহীন গাছের ভঙ্গিতে, শব্দ ডেকে নেবে ছবি শব্দের সঙ্গীকে। কেবলই আমরা শুধু চলে যাব আরো দূরে অন্য মনস্কতায়, তবু দেখা হবে একদিন স্মৃতি ও সত্তায়। এই কথাগুলো যখন পড়ি তখন কখনো মনে হয় না যে এটা সমকালের লেখা নয়। সেই জন্য সমকাল কথাটি আপেক্ষিক, কিন্তু সেই সমকালীন কবিতার মধ্যে যদি একটু আধুনিকতা যোগ করে দেওয়া যায়, সেটা চিরকালের জন্য সমকালীন হয়ে যায়। এরকম একটি জায়গায় আমরা এতক্ষণ আলোচনাগুলোতে তাই জানলাম। এবারে একটু খুব বিতর্কিত একটা জায়গায় পৌঁছবো, এই দায়িত্বটা আমরা সনৎবাবুর ঘাড়ে চাপিয়ে দেব। সেটা হচ্ছে, যদি ধরে নেওয়া যায়, অন্য রকম করে যদি ধরে নিই যে আমাদের এখনকার অধুনা বঙ্গ সাহিত্য, মূলত বঙ্গ সাহিত্য, আমরা মানে ইংরেজি সাহিত্য বা বিদেশি সাহিত্য বাদ দিয়ে যদি শুধুমাত্র আমরা বঙ্গ সাহিত্যের কথায় আসি এবং ধরেও যদি নিই যে তথাকথিতভাবে সমকালীনতা থেকে আমরা পিছোচ্ছি বলে যদি ধরে নিই, তাহলে আমাদের কথা সাহিত্য এবং কাব্য সাহিত্য এই দুটোর মধ্যে সমকালীনতার বিচারে কবিরা নাকি কথা সাহিত্যিকেরা সমকাল থেকে অধিকতর বিচ্যুত বলে আপনি মনে করেন? যদি ধরে নিই অবশ্য যে হ্যাঁ, আমাদের লেখাগুলো এখন সমকাল থেকে অনেকটা পিছোচ্ছে, সমকালকে আমরা ছুঁতে পারছি না, তাহলে সেটা বেশি হচ্ছে কোন ক্ষেত্রে, গদ্য সাহিত্যে, কথা সাহিত্যে নাকি কাব্য সাহিত্যে? বলবেন সনৎবাবু, সনৎ নস্কর। প্রশ্নটি যথেষ্ট পরিমাণে জটিল এবং সত্যি এটার চুলচেরা বিশ্লেষণ করে উত্তর দেওয়া আমার পক্ষে অন্তত অসম্ভব। কবিতা একভাবে চলে বলে, কথা সাহিত্য ভঙ্গিমা আলাদা। কবিতা যেটা বলে সেটা আভাসে বলে। কবিতার আয়তন স্বল্প, কিন্তু সেই স্বল্পতার মধ্যে দিয়ে সে একটা বৃহৎ ভাবকে ফুটিয়ে তোলবার চেষ্টা করে, এটা আমরা সবাই জানি। আজকের কবিতা, সব কবিতাই যে খুব বেশি ভালো কবিতা হচ্ছে তা নয়। আগেও যারা লিখেছেন তারা যে প্রত্যেকটা কবিতাই মহত্তর কবিতা লিখেছেন বা মহৎ কবিতা লিখেছেন এমনটাও মনে করি না। কিন্তু একালের কবিতার মধ্যে আমি ব্যক্তিগতভাবে, আমি নিজে যদিও আধুনিক সাহিত্যের অংশটা কম আমার পড়াশুনো, তবু যতটুকু পড়েছি তাতে আমার মনে হয়েছে যে খুব বেশি ভাবের বৈচিত্র্য ঘটছে না। আমাকে ক্ষমা করবেন এই কথাটা বলছি বলে, একটু নিরপেক্ষভাবে বিচার করে দেখবার চেষ্টা করছি এবং তার সূত্র ধরে মনে হচ্ছে যে আমরা কতকগুলো বৃত্তের মধ্যে পাক খাচ্ছি। সেই বৃত্তগুলো খুব চেনা বৃত্ত, আমাদের চারপাশে ছড়িয়ে থাকা যে জীবন, সেই জীবনের নানাবিধ সংকট সমস্যা সেগুলো উঠে আসছে। আর এই কবিতার মধ্যে কিয়ৎ পরিমাণে ফুটে উঠছে সাংকেতিকতা, ব্যঞ্জনা, এই ব্যাপারটা খুব বেশি। আর একটু সমালোচনা করেই বলি, শব্দের গিমিক এটাও আছে। এমন কিছু
শব্দ কেউ কেউ প্রয়োগ করছেন, নামগুলো আর বলতে চাইছি না, তাহলে আমি নিজে চিহ্নিত হয়ে যাব, মুশকিল। সেখানে ওই শব্দগুলোর যথাযথ আবিধানিক অর্থ পাওয়া যায় না। আপনারা বলতেই পারেন কবিতার যে ব্যঞ্জনা ছড়িয়ে দেয় সেটা কি সব ক্ষেত্রে অভিধানের মধ্যে খুঁজে পাওয়ার জন্য? আমি সেটা স্বীকার করি যে না, কিন্তু কিছু কিছু শব্দের মুখোমুখি হয়ে হঠাৎ আমরা থমকে দাঁড়াই যে শব্দ পাশাপাশি বসে কী জাতীয় অর্থ তৈরি করছে। এক্ষেত্রে মনে পড়ছে শঙ্খ ঘোষের কথা। তিনি শব্দের পবিত্র শিখা বলে একটি বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন নিঃশব্দের তর্জনীতে, আপনাদের অনেকেই বোধহয় পড়া আছে। সেখানে তিনি বলছেন যে শব্দের মধ্যে লুকিয়ে আছে অর্থের আগুন, চকমকি পাথর যেমন একটার সঙ্গে আরেকটা ঠুকলেই হঠাৎ স্ফুলিঙ্গ জ্বলে ওঠে, ঠিক তেমনি এই শব্দগুলোকে সাজাতে হবে এমন বিন্যাসে যার ভিতরে তার ভেতরকার অর্থ ঠিকরে ওঠে আগুনের স্ফুলিঙ্গের মতো। শব্দ কি কখনো অশালীন হতে পারে? এটা নিয়ে আইএ রিচার্ডস বলছেন যে শব্দের কোথাও কোনো ওই রকম শালীন অশালীন ভেদ হয় না। শব্দের যে ভেদটা হতে পারে সেটা হচ্ছে ব্যবহারগত ভব্যতা অভব্যতার, যে কোনটি আমার রসরুচিতে বাজছে না আর কোনটা বাজছে। আমরা অনেকেই অনেক কদর্য শব্দ জানি, ভাষা জানি, আমরা কি সেগুলো প্রতিনিয়ত বলি আমাদের দৈনন্দিন বাচনে? বলি না তো। ঠিক তেমনি কবিতাকে আকৃষ্ট করবার জন্য, মানে আকর্ষণীয় করে তোলবার জন্য আমরা যদি ওই জাতীয় শব্দ বারবার থ্রো করতে থাকি তাহলে বুঝতে হবে যে আমার একটা মানসিক বিকৃতি ঘটেছে। শুধু কবিতা কেন, গদ্যের কথাও ধরা যেতে পারে। নবারুণ ভট্টাচার্যের যারা উপন্যাসগুলো পড়েছেন সেখানে প্রচুর স্ল্যাং শব্দের প্রয়োগ আছে। দেখতে হবে যে ওই স্ল্যাং শব্দগুলো প্রযুক্ত হওয়ার মতন উপযুক্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে কিনা, চরিত্রগুলো কোন জায়গা থেকে তুলে আনা হচ্ছে। যদি সেটা বস্তির জায়গা থেকে হয় তাহলে অবশ্যই বস্তির ল্যাঙ্গুয়েজ যেমন ধরনের হয়ে থাকে সেটা না হলেই বরং সেটা হবে অশোভন। অর্থাৎ চরিত্রের যে রিয়ালিটি তাকে ফুটিয়ে তোলবার জন্য কখনো কখনো তার মুখের সংলাপ হয়ে উঠতে পারে ওই রকম, কিন্তু কখনোই লেখকের বাচন হতে পারে না। এই যে বিষয়গুলি সেগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। এখন যে প্রশ্নটা রেখেছেন ভগীরথনাথ, যে একটি কবিতা মানে একালের কবিতা সেই কি সমকাল বিচ্যুত, মানে বেশি পরিমাণে বিচ্যুত কথা সাহিত্যকারদের তুলনায়? আমি আগেই বলেছি বলা মুশকিল। এখন এই যে সমকাল যেটাকে বলছি সেটা কি জাতীয় কথা, মানে কোন সমকালকে ধরবো? এটা কি আমরা একবিংশ শতকের গোড়া থেকে ধরবো, 2001 থেকে ধরবো, ধরে তারপর আসবো, নাকি বিশ্বায়ন পরবর্তী সময়? বিশ্বায়ন আমাদের দেশে বা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে 1990 পরবর্তী সময় থেকে, সেই সময় থেকে আধুনিকতা ধরবো কি? একটু আগেই জয়দীপবাবু বলেছেন যে যেমন আধুনিক কবিতা হয় ঠিক তেমনি উত্তর আধুনিক কবিতাও হয়, সেটা একটা কনসেপ্ট। তাহলে কনসেপ্ট অনুযায়ী আমরা যদি কবিতা লিখি তবেই সেটা সাম্প্রতিক সময়ের কবিতা হবে, নচেত নয়। এই রকমের একটা বিভাজন আমরা গড়ে তুলছি। ধরুন যখন খাদ্য আন্দোলন চলছিল, আগের শতকের কথা বলছি, ঠিক সেই সময়ে শঙ্খ ঘোষ লিখলেন যমুনাবতী, লিখলেন তো। সেই যমুনাবতী কি আজকে থেকে ধরে নিচ্ছি সেটা 60 বছর আগে লেখা, 60 ইয়ার্স। তাহলে কি সেটা আজকের সমকালকে কোনোভাবেই ব্যঞ্জিত করছে না, ধরছে না, স্পর্শ করছে না? ভেবে দেখুন। কিংবা তার হেতালের লাঠি, সে তো মনসা মঙ্গলের কাহিনী, চাঁদ সদাগরের প্রসঙ্গ সেখানে নিয়ে এসছেন, কিন্তু যে কথাটা তিনি বলেন সেখানে আসছে বোধহয় শাশ্বতকালের কথা, যে কানির চক্রান্ত ব্যর্থ করতে হবে। এই কানি শুধুমাত্র ওই মধ্যযুগীয় একটি দৈবী চরিত্র নয়, এই কানি আজকে নানা রূপে আমাদের সমাজের মধ্যে বিরাজমান। তিনি কি তাদের কথা বলছেন না?
কিংবা ধরুন তার বাবরের প্রার্থনা। বাবর তো মধ্যযুগের একটা চরিত্র, কিন্তু সেই চরিত্রকে সামনে রেখে তিনি তো এক অসীম পিতৃত্বের কথা বলছেন। তাহলে কি আমরা এগুলোকে সমকাল বিচ্যুত কবিতা বলে গণ্য করব? যেহেতু সেখানে ইতিহাসের প্রসঙ্গ আছে, মনসামঙ্গলের মতন একটা মধ্যযুগীয় প্রসঙ্গ আছে। আসলে তা নয়। যখন কোনো প্রকৃত সৃষ্টিশীল কবি কোনো কবিতা লেখেন কিংবা কোনো গল্পকার গল্প লেখেন, তার বহু কৌণিক আবেদন তৈরি হয়, সে অনেকার্থবাচী হয়ে ওঠে। আজকে যে রামায়ণ এবং মহাভারত শাশ্বত একটা সাহিত্যের মর্যাদা পায় আমাদের এই ভারতীয় প্রেক্ষিতে কিংবা হয়তো গোটা বিশ্বের প্রেক্ষিতে, তার কারণ শুধুমাত্র প্রাচীন যুগের কাহিনীকে ধারণ করে নেই। সেটা প্রাচীন যুগের কাহিনী ধারণ করলেও তার মধ্যে দিয়ে ওই দুই কবি যে কথাগুলি বলে যাচ্ছেন সেগুলি শাশ্বতকালের কথা। সেই জিঘাংসা, সেই প্রেম, সেই ভালোবাসা, সেই রকমের পিতৃত্ব, সব কিছুই একই রয়েছে। অর্থাৎ যারা মানব অনুভূতির চিরন্তন সত্যগুলিকে উচ্চারণ করেছেন, সে কবিতার ভাষায় হোক, গল্পের ভাষায় হোক, উপন্যাসের ভাষায় হোক, সে যে কালেই সেই উচ্চারণটা হোক না কেন, সে কখনই সমকাল বিচ্যুত নয়, এটা আমার ধারণা। অর্থাৎ শাশ্বতকালের ভাব, শাশ্বতকালের রসানুভূতি যদি কোনো লেখায় স্থান পায়, তাহলে অবশ্যই সেটা চিরকালের মর্যাদা পাবে। তা জনপ্রিয় হোক চাই না হোক, কিন্তু মহান সাহিত্য হয়ে উঠবে। অর্থাৎ আমি বলতে চাইছি এটাই, যে মহান সাহিত্য হয়ে উঠবার প্রধানতম শর্ত যে তা চিরকালীন কোনো ভাবানুভূতিকে, কোনো মানবিক আবেদনকে আমাদের সামনে হাজির করবে। তবে যেহেতু প্রশ্ন হয়েছে, আমি সেই প্রশ্নের সূত্র ধরে এইটা বলবো যে আমার মনে হয় কবিদের তুলনায় কথা সাহিত্যিকরা অনেক বেশি সমকালকে স্পর্শ করতে পারছেন। হয়তো আমার বিচার ভ্রান্ত বিচার, আপনারা হয়তো অন্যভাবে দেখেন, পড়েন বা তার বিচার করে থাকেন। আমার ব্যক্তিগত বিচার এটাই, যে কবিদের লেখার মধ্যে যে সমকাল নেই তা কিন্তু নয়, আছে। তবে সেটা ভাষার আচ্ছাদনে এমনটাই আবৃত হয়ে আছে, তার থেকে ওই সমকালকে উদ্ধার করা বড়ই সমস্যার হয়ে দাঁড়ায়, অন্তত আমার পক্ষে। কিন্তু তুলনামূলকভাবে গল্প উপন্যাসের মধ্যে এই সমকালের নানা সমাজচিত্র বলি, মানুষের মানবিক সূক্ষ্মাতিসূক্ষ্ম ভাবানুভূতি বলি, এইগুলো অনেক বেশি প্রত্যক্ষ। এখন আপনারা যদি বলেন আপনি স্থূল পাঠক, স্থূল রুচির পাঠক, আমি তাই। কেননা এই জাতীয় কথা অনেক ক্ষেত্রেই শুনি আর কি, বলতে শুনি যে কোনো একটা গদ্যাংশ লিখে তার দুপাশ মুছে দিলেই নাকি আধুনিক কবিতা হয়ে যায়। ব্যঙ্গার্থে বলা হয় নিশ্চয়ই, এটা সদর্থে নয়। কিন্তু এই কথা যে উঠে আসছে একটা বিরক্তির সূত্র ধরে, এটা নিয়ে তো কোথাও কোনো সংশয় হতে পারে না। হ্যাঁ, আমি আধুনিক কবিতার প্রতি বা কবিদের প্রতি বিরক্ত নই, কিন্তু তাদের লেখার মধ্যে সেই আগেকার কবিদের যে স্বচ্ছতা, একটু আগেই বুদ্ধদেব বসুর কবিতা চিল্কায় সকাল উনি বলছিলেন, বা অর্ধেন্দু চক্রবর্তীর লেখা, এদের লেখার মধ্যে যে স্পষ্টতা, কিংবা আরও একটু পুরনো সময় ধরা যাক রবীন্দ্রনাথের জীবনানন্দের কবিতা পড়লে যে জাতীয় একটা বোধ বা বোধিতে গিয়ে আমরা পৌঁছই, একালের কবিতা পড়লে আমার মনে হয় এই রকমের কোথাও কোনো সর্বানুভূতিময় বোধে গিয়ে আমরা পৌঁছই। আমি আগেই বলেছি এটা একদম সম্পূর্ণ তো আমার ব্যক্তিগত অভিমত, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন আমায়। আমরা শুনলাম, সনদদার কাছ থেকে শুনলাম, আসলে প্রশ্নটা ভীষণই স্পর্শকাতর, এবং আপনি দেখলেন সনদদা অনেকক্ষণ বললেন, এড়িয়ে গেলেন, উনি সরাসরি সেই জায়গায় গেলেন না। কারণ আমি আগেই বলেছিলাম যে প্রশ্নটা অত্যন্ত স্পর্শকাতর, এরকমভাবে উত্তর দেওয়া সত্যি সত্যি খুব মুশকিল।